আজকে আমি টু নেশন থিওরি এবং সেকুলারিজম নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি এই দুটো আলোচনা করার আগে ছোট্ট করে একটা কথা বলি যে আমাদের সমাজে বামপন্থীরা কতগুলো বিশেষণ ব্যবহার করে, দেখবেন উদারমনা, মুক্তমনা, এই ধরনের বিশেষণ বামপন্থীরা ব্যবহার করে যারা হিন্দু হয়েও হিন্দু ধর্মের কোনো কিছু মানেন না, প্রতিনিয়ত ভারতের প্রাচীন কৃষ্টি কালচারকে গালমন্দ করেন। সেই সব লোকেদেরই কিন্তু এই ধরনের অভিধায় তারা ভূষিত করে থাকেন। যাই হোক, আমি সুদিন চট্টোপাধ্যায় আজকে একটি প্রতিবেদন পেশ করছি দ্বিজাতি তত্ত্ব এবং সেকুলারিজম নিয়ে। প্রথমে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আমি একটু ইতিহাসের দিকে তাকাবো। দ্বিজাতি তত্ত্ব এলো কোত্থেকে? 1885-তে সবাই জানে কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল এবং তারপরে 2-3 বছর বাদে স্যার সৈয়দ আহমেদ দ্বিজাতি তত্ত্বের সূচনা করেন। দ্বিজাতি তত্ত্ব কি? দ্বিজাতি তত্ত্ব হলো যে ভারতে হিন্দু এবং মুসলিম এই দুই সম্প্রদায়ের মানুষ বাস করে। এদের দুই সম্প্রদায়ের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক চাহিদা আলাদা। এটাই হলো দ্বিজাতি তত্ত্ব। সেই তত্ত্বের উপর ভিত্তি করে আমরা দেখতে পেলাম যে মুসলিম যুব সমাজে মুসলিম জাতীয়তাবাদের জোয়ার এলো। শিক্ষিত মুসলিম সমাজ এই তত্ত্বকে মেনে নিল। 1906 সালে তৈরি হলো মুসলিম লীগ দল। ঢাকার খাজা সালিমুল্লাহ এই মুসলিম লীগ প্রতিষ্ঠা করলেন। প্রচুর প্রচার ঘটতে লাগলো। এরই মধ্যে আন্তর্জাতিক পরিস্থিতিতে একটা বদলও দেখা গেল, পরিবর্তন আসতে শুরু করে দিল। যে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো। এই প্রথম বিশ্বযুদ্ধের হাহাকারের মাঝখানেই আবার 1917-তে রুশ বিপ্লব হলো। ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে রাশিয়ায় পৃথিবীতে একটা নতুন রাজনৈতিক চেতনার প্রতিষ্ঠা পেল রাশিয়ার মাধ্যমে। সমাজতান্ত্রিক মার্ক্সবাদের চিন্তাভাবনা প্রতিষ্ঠিত এই সমাজতান্ত্রিক দেশ। ভারতবর্ষেরও কিছু মানুষ এই সমাজতন্ত্রে উজ্জীবিত হয়ে রাশিয়ার তাশকেন্টে M.N. রায়, মানবেন্দ্রনাথ রায়, প্রকৃত নাম ছিল নগেন্দ্রনাথ ভট্টাচার্য, তার স্ত্রী এবং সাফিক বলে মহাজির মুভমেন্টের একজন, মোহাম্মদ আলী ছিলেন, অবনী মুখোপাধ্যায় ছিলেন। এরা মিলে একটা পার্টি তৈরি করলেন, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তাশকেন্টে। কিন্তু তার প্রভাব ভারতে খুব একটা পড়ল না বলে 1925 খ্রিস্টাব্দে আবারও কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হলো। এবারে ভারতে হলো, ভারতের কানপুরে হলো একটা শ্রমিক সম্মেলনের মাধ্যমে ভারতের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা পেল। সিঙ্গারেলা ভ্যালু
চেটিয়া, আমাদের কাকাবাবু মুজফ্ফর আহমেদ ছিলেন সেখানে, হসরত মোহানি ছিলেন, ঘাটে ছিলেন, এসে ডাঙ্গে ছিলেন প্রতিষ্ঠার সময়। যাই হোক, কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা পেল। তাদের ধীরে 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 কৃষক এবং শ্রমিকদের মধ্যে তারা কাজ করতে শুরু করলেন। তাদের প্রভাবও বাড়তে থাকলো, বামপন্থী প্রভাব ধীরে ধীরে বাড়তে লাগলো। বেশ বুদ্ধিজীবী মহলেও তাদের প্রভাব বিস্তৃত হলো। অন্যদিকে চৌধুরী রহমত আলী পাকিস্তান ডিক্লারেশনের কথা বললেন এই বিংশ শতকের 30-এর দশকে। সেই সময় একটি দ্য পাকিস্তান ডিক্লারেশন, একটা প্যামফ্লেট রচনা হলো, একটা প্রবন্ধ, নাও অর নেভার, আর উই টু লিভ অর পেরিশ, এই শিরোনামে। এবং লেখাটি তৃতীয় গোল টেবিলে যে সকল ডেলিগেটসরা এসেছিলেন সেই ডেলিগেটসদের হাতে লেখাটি দিয়ে দেওয়া হল। এই সময় যেটা বলার, বামপন্থীরা এসে গেছে, দ্বিজাতি তত্ত্ব চলছে, পাকিস্তান প্রস্তাব উঠে আসছে, তারা কিন্তু বিরোধিতা করছে না। তারা বলছে না যে এই প্রস্তাবটা একটা সাম্প্রদায়িক প্রস্তাব, ভারতকে সকলে মিলে ভারতে থাকবো আমরা, বিভাজিত হতে দেব না, একথা তারা বলছে না। বামপন্থীরা বলছে তার গঙ্গাধর অধিকারী থিওরিতে যে ভারতকে দুটো কেন 16টা 17টা টুকরোয় ভাগ করা যায়। তো এইভাবে বামপন্থীরা কিন্তু ভারত ভাগকে সমর্থন করলো। আর মনে করি এটা ভারত ভাগকে যারা সমর্থন করেছে, 47-এর পরে যে দেশ বিভাজনের যে বিভীষিকা, কোটি কোটি লোক গৃহহীন, কোটি কোটি শিশু অনাথ, অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ মারা গেছেন, বিভৎসভাবে তাদের হত্যা করা হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ নরসংহার ঘটেছে। কোনো জাতি এই নরসংহারের কথা ভুলবে না, কোনোদিন ভুলবে না। এই নরসংহার শুরু হয়েছিল ডাইরেক্ট অ্যাকশন ডে 1946-এ কলকাতা থেকে প্রথমে। ভোলার না সে দিনগুলো, বামপন্থীদের ভূমিকা ছিল। এই সব বিচ্ছিন্নতাবাদী ভারতীয় ইসলামিক রাষ্ট্রের পক্ষে যারা ছিলেন তাদেরকে সমর্থন করেছিলেন। এদেশে ভোট হয়েছিল দেশ ভাগের আগে, মুসলিম লীগের পক্ষে 90% ভোট পড়েছিল, কোনো কোনো জায়গায় 98% ভোট পড়েছিল দেশ ভাগের পক্ষে। মুসলিম লীগকে ভোট দিয়েছিল। কিন্তু দেশ যখন ভাগ হলো তখন কিন্তু কেউ গেল না, দেশ ছেড়ে গেল না। কিন্তু ওপারের থেকে যারা হিন্দু ছিল তারা, পাকিস্তান হলো পাঞ্জাব কেটে, বাংলাদেশ কেটে ইস্ট পাকিস্তান হলো, দুটো জায়গার থেকেই হিন্দুদের চলে আসতে হলো, এদেশ থেকে কোনো মুসলিম যায়নি। তাহলে চতুরতার সঙ্গে দেশ ভাগ করার পক্ষে ভোট দিয়েও যারা গেলেন না, এর মধ্যে প্রচুর তাবড় তাবড় লোক আছেন। কৈফি আজমি আছেন। কৈফি আজমি বলেছিলেন 1946 সালে, আগলে ঈদ হাম পাকিস্তান মে মানায়েঙ্গে,
কিন্তু তিনি গেলেন না। কৈফি আজমি হলেন বিখ্যাত গীতিকার, হিন্দি ছবি বহু জনপ্রিয় গানের গীতিকার তিনি, সাবানা আজমির পিতা। এদেশে যখন তিনি থেকে গেলেন তখন হয়ে গেলেন বামপন্থী। যারা পার্টিশনের আগে মুসলিম লীগকে সমর্থন করতেন, পার্টিশনের পরে হয়ে গেলেন বামপন্থী। এবারে খেলাটা হচ্ছে অন্য জায়গায়। 1950 সালে আমরা সংবিধান পেয়েছি। 47-এর পরেও সংবিধানের বহু সভা হয়েছে। এই সংবিধান সভাতে বামপন্থীরা দুটি উল্লেখযোগ্য নাম, কেটি শাহ এবং হসরত মোহানি, মিনু মাসানি, এরা সেকুলার শব্দটাকে ঢোকাতে চেয়েছিলেন ভারতে। উল্টো দিকের দেশগুলো তো ইসলামিক স্টেট হয়ে গেল। ভারতকে হিন্দু স্টেট করানো যাবে না, বানানো যাবে না, যাতে না হতে পারে সেই পথটা বন্ধ করে একে সেকুলার স্টেটে পরিণত করো। ধর্মের ভিত্তিতে দুটো দেশ ভাগ হচ্ছে, অটোমেটিক্যালি তো একটা যদি এই ধর্মের হয় অপরটা ওই ধর্মের হবে, এটাই তো ছিল স্বাভাবিক যুক্তি। কিন্তু সেই যুক্তি মানা হলো না। ভারতের তাবড় তাবড় নামে মাত্র যারা হিন্দু তারা সেকুলারিজমের পক্ষে ছিলেন, যদিও বি আর আম্বেদকর বা তৎকালীন বহু নেতা সেকুলারিজমকে সংবিধানে তখনও স্থান দেননি। হলে কি হবে? সমাজে বামপন্থীরা বদ্ধপরিকর হয়ে সেকুলারিজমের প্রচার প্রতিনিয়ত চালাতে শুরু করলেন। হিন্দি ফিল্মের মাধ্যমে সেকুলারিজম চলতে লাগলো। একটা সেট আপ তৈরি করা হলো, একটা এজেন্ডা তৈরি করা হলো যে হিন্দু চরিত্র মানেই সেই চরিত্র অত্যন্ত নেতিবাচক হবে, নারী লোভী হবে, বিশ্বাসঘাতক হবে, বেঈমান হবে। এটা হচ্ছে হিন্দু চরিত্র। আর হিন্দু যদি ভালো চরিত্র চিত্রাঙ্কন করে কেউ, তার চরিত্র হবে হিন্দু প্রচলিত সমাজকে না মানা, গালি দেওয়া। এরা হচ্ছে ভালো হিন্দু। তাহলে হিন্দু ধর্মকে ছোট করা এবং হিন্দু ধর্মকে গালমন্দ করা ক্রমাগত দেখিয়ে এসছে আমাদের হিন্দি ছবিগুলো। এখনো সে এজেন্ডা রয়েছে, সে এজেন্ডার থেকে বেরিয়ে আসেনি। এবং ইসলামিক সমস্ত কালচারকে ধীরে ধীরে ভারতের মেন স্ট্রিম কালচারে পরিণত করা, এটা ছিল সেকুলারিজমের এজেন্ডার মধ্যে। কেন এটা সক্ষম হলো? তার কারণ হচ্ছে স্যার সৈয়দ আহমেদের যে দ্বিজাতি তত্ত্ব যারা সমর্থন করেছিলেন তারা তো এখানে থেকে গেলেন। তার মানে দ্বিজাতি তো থেকেই গেল, তারা তো আবারও আর এক টুকরো পাবেন বলে থেকে গেলেন, বা আরেক টুকরের চেষ্টাতে থেকে গেলেন। আর সেই চেষ্টা সফল হয়ে গেল। 1975 সালে যখন এমার্জেন্সি ডাকলেন, ভারতের ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায়, 352 ধারা প্রয়োগ করে শ্রীমতী ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী এমার্জেন্সি ডাকলেন, বিরোধী নেতাদের গ্রেপ্তার করলেন, নানাবিধ কালা আইন প্রণয়ন হলো, প্রয়োগ করলেন সমাজে। এরই মাঝে 1976-এর 42তম সংশোধন করে ভারতের
সংবিধানের প্রস্তাবনায় সেকুলারিজম এবং সোশ্যালিস্ট শব্দটিকে প্রবেশ করালেন। তাহলে বুঝতে পারলেন কত সূক্ষ্ম সূক্ষ্ম লড়াইয়ের মধ্যে দিয়ে ভারতকে তার মূল থেকে কেটে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জিনিসগুলো চিন্তা করবেন, কনফিউজড হবেন না, এর চিন্তা ভাবনা করবেন এবং এই সিউডো সেকুলারিজমের বিরুদ্ধে লড়াই জারি চালিয়ে যেতে হবে। এর বিরুদ্ধে লড়াই না করলে আপনার অস্তিত্ব কিন্তু থাকবে না আগামী দিনে। বামপন্থার নামে যা চলে সেটা যদি আপনি মেনে নেন তাহলে আপনি আপনার অস্তিত্বকে খোয়াতে চলেছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের বলবেন, ইনি আলোচনা করবেন। এই বলে আমি আজকের ভিডিওটি আমার বক্তব্য শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার।